সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভ লেকচারে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক পদার্থবিদ্যা, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের সি প্রোগ্রামিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লুপিং। আমরা দেখব লুপিং কি, লুপিং এর প্রয়োজনীয়তা, ফর লুপের স্ট্রাকচার এবং সেই সাথে কিছু এক্সাম্পল। শুরুতেই দেখে নেওয়া যাক লুপিং কাকে বলে। প্রোগ্রামিং এর উদ্দেশ্যই হলো, আমরা জানি যে কোনো সমস্যার সমাধান কম্পিউটারের সাহায্যে, সেই সমস্যার সমাধান করতে গিয়ে অনেক সময় একাধিক ফাংশন বা একাধিক স্টেটমেন্ট ইউজ করতে হয়। তো কখনো কখনো প্রোগ্রামিং এত কোড বড় হয়ে যায়, বিশাল বড় হয়ে যায়, কোড লিখতে অনেক সময় লাগে বেশি। সেই সমস্যা দূর করার জন্য আমরা কোনো ফাংশনকে একাধিকবার যখন রান করার প্রয়োজন হয় তখন লুপিং ইউজ করে থাকি। লুপিং এর সংজ্ঞাটি এরকম যে সিতে কোনো ফাংশন বা স্টেটমেন্টকে একাধিকবার রান করানোর প্রক্রিয়াকে লুপিং বলে। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কাকে বলে, অর্থাৎ লুপিং করতে গেলে কি ধরনের স্টেটমেন্ট ইউজ করা হয়। সি প্রোগ্রামে স্টেটমেন্ট সমূহ কিংবা ফাংশন সমূহ সাধারণত স্বয়ংক্রিয়ভাবে বা পর্যায়ক্রমে সম্পাদিত হয়, কিন্তু কখনো কখনো এক বা একাধিক স্টেটমেন্টস বারবার সম্পাদিত করার প্রয়োজন হয়। যে সকল কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে এক বা একাধিক ফাংশন বা স্টেটমেন্টকে বারবার সম্পাদিত করা হয় তাদেরকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে। সি ভাষায় উল্লেখযোগ্য কয়েকটি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হলো ফর লুপ, while লুপ, do while লুপ, কন্টিনিউ এবং গো টু লুপ স্টেটমেন্ট। আমরা আজকের লেকচারে মূলত ফর লুপ দেখব। ফর লুপের স্ট্রাকচার এবং এক্সাম্পল দেখার আগে শুরুতেই দেখে নেওয়া যাক যে লুপ কতটা প্রোগ্রামিং এর জন্য হেল্পফুল, অর্থাৎ লুপের প্রয়োজনীয়তা আমরা দেখব। অবশ্যই লুপ ইউজ করলে কোড কম ইউজ করতে হবে, কোড কম লিখতে হবে, এবং কোড কম লিখলে প্রোগ্রাম নির্বাহের সময় কম লাগবে, অর্থাৎ এক্সিকিউশন করতে এটা টাইম কম লাগবে। আমরা একটা উদাহরণের সাহায্যে এটা ব্যাখ্যা করি। ধরা যাক যে ফিজিক্স প্লাস আইসিটি লেখাটি 10 বার প্রিন্ট করার সি প্রোগ্রাম আমাদের লিখতে হবে। তো প্রোগ্রামটি লক্ষ্য করি। এখানে দেখা যাচ্ছে যে আমরা জানি ইতিমধ্যে যারা সি প্রোগ্রামিং এর আগের লেকচারগুলো দেখেছো তারা জানো যে একটা সি প্রোগ্রাম স্টার্ট করতে হলে প্রথমেই দুটো হেডার ফাইল বা এক বা একাধিক হেডার ফাইল ইউজ করতে হয়। একটা হলো ইনক্লুড stdio.h, আরেকটি হলো ইনক্লুড conio.h। প্রোগ্রামে যখন আমরা ইনপুট আউটপুট ফাংশন ইউজ করি সেই তখন stdio.h ইউজ করতে হয়, এবং কন্ট্রোল ফাংশন ইউজ করতে গেলে অবশ্যই হেডার ফাইল conio.h ইউজ করতে হবে। আমরা জানি সি প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকে। এই বিষয়গুলো আগে লেকচারে আলোচনা করা হয়েছে, ওদিকে যাচ্ছি না। আজকে লুপিং এর বিষয়টা দেখা যাক। এখানে মেইন ফাংশনে একটি প্রিন্টএফ ফাংশন আছে। আমরা জানি যে একটি প্রিন্টএফ ফাংশনে ডাবল কোটেশনের ভিতরে যা লেখা হয় তাই প্রিন্ট হয়, তাই আউটপুটে দেখা যায়। এখানে প্রিন্টএফ এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে ফিজিক্স প্লাস আইসিটি নামে একটি স্ট্রিং আছে, একটি লাইন আছে, সেই লাইনটা আউটপুটে শো করবে। কিন্তু যদি এরকম হয় যে আমরা এই লেখাটিকেই 10 বার প্রিন্ট করতে চাই, 10 বার প্রিন্ট করতে হলে তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই এই প্রিন্টএফ ফাংশনটি মোট 10 বার লিখতে হবে। একবারের জন্য যদি একবার প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হয়
তো অবশ্যই 10 বারের জন্য 10 বার printf ফাংশন ইউজ করতে হবে। তো যেটা সময় সাপেক্ষ ব্যাপার এবং কোড লিখতে সময় বেশি লাগবে, টাইম এক্সিকিউশনের সময় বেশি লাগবে। তো সেই সমস্যাটা দূর করার জন্যই মূলত আমরা তখন ফর লুপ ইউজ করে থাকি। তো এখানে ফর লুপের একটা এক্সাম্পল দেখা যাচ্ছে। ফর I equals to 1, I less or equals to 10, I plus plus, এবং একটি printf ফাংশন আছে physics plus ICT। তো এই ফর লুপের সাহায্যে আসলে এই printf ফাংশনটিকে 10 বার রান করানো হবে। আমরা জানি যে একটা লুপ ইউজ করে কোনো একটি ফাংশনকে এক বা একাধিকবার রান করানো হয় এবং সেই ফাংশনটি আসলে এখানে printf। তার মানে ফর লুপ সংশ্লিষ্ট অবশ্যই এক বা একাধিক ফাংশন থাকবে যেটি লুপের মাধ্যমে বারবার এক্সিকিউশন হবে। তো এটি দেখার আগে, ব্যাখ্যা করার আগে আমরা একটু প্রোগ্রামিং এ চলে যাই। এখানে আমরা ডেভ সি কম্পাইলার ইউজ করে একটি প্রোগ্রাম কোড লেখা হয়েছে, অলরেডি ব্যাকএন্ডে এটা লেখা আছে। সময় কম, দ্রুত লেকচার দেওয়ার জন্য এই কাজটি করা হয়েছে। অলরেডি বলা হয়েছে যে এখানে একটি printf ফাংশন আছে physics plus ICT ডাবল কোটেশনের মাধ্যমে। আমরা যদি এটাকে এক্সিকিউট করি, এক্সিকিউট মানে কম্পাইল অ্যান্ড রান করি, তাহলে আউটপুটে আমি অবশ্যই একবার physics plus ICT লেখাটি পাবো, দেখা যাবে। এখন এটাকে যদি 10 বার প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই, বা এক বা একাধিক প্রিন্ট করতে চাই, একের অধিক, তাহলে এটিকে অবশ্যই যতবার প্রিন্ট করতে চাই ততবার আমাকে লিখতে হবে printf ফাংশনটি। আমি যদি এটাকে 10 বার লিখি তাহলে অবশ্যই ওকে যতবার আমি লিখবো ঠিক ততবার আউটপুটে দেখা যাবে। সেভ করি, আউটপুটে দেখি, দেখা যাবে যে ততবার দেখা যাচ্ছে এবং আউটপুটে দেখা যাচ্ছে যে এটি পাশাপাশি আসছে। তো সেই যদি আমি লাইন বাই লাইন দেখতে চাই তো অবশ্যই স্ল্যাশ এন ইউজ করতে হবে, অর্থাৎ এটি নিউ লাইনের কোড। আমরা জানি যে আউটপুটে নিউ লাইন ক্রিয়েট করতে হলে অবশ্যই স্ল্যাশ এন ইউজ করতে হয়। আমরা যদি এক্সিকিউট করি তাহলে দেখা যাবে এবার লাইন, অনেকগুলো লাইন সৃষ্টি হয়েছে। যতবার এখানে printf ফাংশন আছে ততটি লাইনও তৈরি হয়ে গেছে। তো এরকম যদি কেউ 100 বার এটি প্রিন্ট করতে চায় তাহলে তাকে 100 বার printf ফাংশন ইউজ করতে হবে, যা অবশ্যই একটি সময় সাপেক্ষ ব্যাপার। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, এবার ফর লুপ, আমরা যদি ফর লুপ ইউজ করি, যখন এই এখানে ফর লুপ ইউজ করে প্রোগ্রামটি লেখা আছে, আগে থেকেই লেখা হয়েছে। ফর লুপ ইউজ করে 10 বার এটাকে প্রিন্ট করানো হয়েছে। তো আমরা যদি এটাকে আউটপুটে দেখি, এই লুপ ইউজ করে যে প্রোগ্রামটি লেখা হয়েছে, তো এখানে যে ফর লুপটি দেখা যাচ্ছে সেটি হলো এটি। ফর ইউজ করে এটির আউটপুট 10 বার প্রিন্ট করানো হয়েছে। আমরা দেখি এটার আউটপুট আসলে 10 বার প্রিন্ট হয় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানে 10 বার প্রিন্ট হয়েছে আউটপুটে। তো যদি কেউ 100 বার প্রিন্ট করতে চায় তাহলে অবশ্যই এখানে 100 লিখে যদি আমরা সেভ করে আউটপুটটা দেখি তাহলে 100 বার দেখা যাবে। এখন প্রশ্ন হলো যে এই ফর লুপটি কিভাবে কাজ করছে, এই ফর লুপটি স্ট্রাকচারই বা কিরকম। তো সেটি দেখা যাক যে আমরা ফর লুপের ইউজ করতে গেলে কি কি এর ডিফল্ট কিছু নিয়ম আছে। কম্পাইলার সি ল্যাঙ্গুয়েজে কিছু আগে থেকেই স্বতঃসিদ্ধ নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ শেখা মানেই হলো যে এর কিছু নিয়ম কানুন শেখা। তো সেজন্য ফর লুপের স্ট্রাকচারটা যদি আমরা শুরুতে দেখে নিই, যে ফর লুপ, এখানে ফর লুপের স্ট্রাকচারটা দেখানো হয়েছে এই স্লাইডে। ফর ইনিশিয়ালাইজেশন,
ফর লুপের ভিতরে তিনটা অংশ, ফর ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট। এই তিনটি মেইন ফর লুপের ভিতরে এই তিনটা অংশ থাকে এবং ফর লুপের পরে একটি ব্লক স্টেটমেন্ট থাকে, যেটি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক বা একাধিক স্টেটমেন্ট হলে আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, আর যদি একটি মাত্র স্টেটমেন্ট হয় তাহলে শুধুমাত্র একটা স্টেটমেন্ট লিখলে সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে। তো এইখানে একটা বিষয় খেয়াল করি যে ফর লুপের ভিতরে একটি কন্ডিশন থাকে, এই কন্ডিশনের সাথে এই ব্লক স্টেটমেন্টের যথেষ্ট রিলেশনশিপ আছে। অর্থাৎ আমরা জানি যারা সি প্রোগ্রামিং এ কন্ডিশনের লেকচারগুলো আগে দেখেছি, ইফ এলস বা কন্ডিশনাল স্টেটমেন্ট, তাদের জন্য এটা বোঝা অনেকটা ইজি হবে যে এই কন্ডিশনটি যতক্ষণ শর্ত থাকবে এই স্টেটমেন্টটি ততবার কার্যকর হতে থাকবে। লুপের ভিতরে কন্ডিশনটি যতবার সত্য থাকবে ঠিক ততবার লুপ সংশ্লিষ্ট স্টেটমেন্টসগুলো কার্যকর হবে। কন্ডিশনটি ফলস হয়ে গেলে, মিথ্যা হয়ে গেলে ফর লুপের কার্যক্রম শেষ হবে এবং কম্পাইলার লুপ থেকে বের হয়ে আসবে। তো এখানে ইনিশিয়ালাইজেশন বা কি জিনিস, ইনক্রিমেন্টটা কিভাবে লেখা হয়, তো সেটাকে আমরা যদি একটা এক্সাম্পলের সাহায্যে দেখি তাহলে সেটা সুবিধা হবে। বাংলায় আমি সাধারণত এভাবে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে ফর লুপের ভিতরে প্রথমটাকে বলে চলকের শুরু মান এবং মাঝখানেরটা হলো চলকের সর্বোচ্চ মান এবং শেষে হলো চলকের মান বৃদ্ধি বা হ্রাস। সি প্রোগ্রামিং এ খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো চলক। আমরা জানি ইতিপূর্বে লেকচারে যারা আগের লেকচারগুলো দেখেছো তারা জানো যে চলক খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো চলকের বিষয় নিয়ে আজকে আলোচনা করছি না। এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটি হলো সেমিকোলন দিতে হবে, অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখানে সেমিকোলন না দিলে কম্পাইলার এটাকে এরর হিসেবে চিহ্নিত করবে। একটা এক্সাম্পল দেখা যাক ফর লুপের সিনট্যাক্সের বা গঠনের একটা এক্সাম্পল। অলরেডি আগেই বলা হয়েছে যে ফর এরকম একটা এক্সাম্পল আমরা দেখেছি, আজকেও এখানেও দেখতে পাচ্ছি যে ফরের ভিতরে তিনটা অংশ থাকবে, একটি হলো ইনিশিয়ালাইজেশন, আরেকটি হলো কন্ডিশন, আরেকটি ইনক্রিমেন্ট। অর্থাৎ আমরা এখানে একটা চলক যেটা ইউজ করা হয়েছে, আসলে এই চলকটি মূলত এই লুপকে কন্ট্রোল করে থাকে, এই চলক লুপকে কন্ট্রোল করে থাকে। তার মানে একটা লুপ কতবার রান হবে বা চলবে সেটি ডিপেন্ড করে এই চলকের ভ্যালুর উপর। চলকের শুরু থেকে শেষ পর্যন্ত মান, যেমন এখানে আয়ের মান 1 থেকে 10 পর্যন্ত আছে, তার মানে এই লুপটি 10 বার রান হবে। যদি এরকম 5 থেকে, এখানে যদি 5 থাকতো, 5 থেকে 10 পর্যন্ত হতো, তাহলে এটি 5 বার রান হবে। তো আসলে এই চলকটাকে বলা হয় কন্ট্রোল ভেরিয়েবল, নিয়ন্ত্রণকারী চলক, এবং চলকের মান কত করে বাড়বে সেটি ডিপেন্ড করে এই অংশের উপর, i++। i++ অর্থ হলো এই চলকের মান এক এক করে বাড়বে। তো আমরা ব্যাখ্যা করি আসলে কিভাবে এই লুপটি কার্যকর হয়, কম্পাইলার এটাকে কিভাবে ইন্টারপ্রিট করে। শুরুতেই কম্পাইলার যখন এখানে i=1 দেখে তখন i এর ভ্যালু 1 থেকে শুরু হবে, স্বাভাবিকভাবেই i এর মান 1 থেকে শুরু, এবং কম্পাইলার তখন এখানে চলে আসে। এখানে আসার অর্থ হলো যে i এর এই অংশটুকু হলো যে i এর মান
10 সমান অথবা ছোট? কম্পাইলার নিজেই নিজেকে একটা প্রশ্ন করে এবং উত্তর ২ টা হতে পারে। একটা সত্য, আরেকটা হলো মিথ্যা। যদি সত্য হয় তাহলে অর্থাৎ কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটি কার্যকর হবে। আর যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট কার্যকর না হয়ে ফর লুপ শেষ হয়ে যাবে। তো এখানে i এর ভ্যালু যেহেতু 1 সুতরাং কন্ডিশনটি ট্রু। i এর মান কি 10 এর ছোট অথবা সমান? যেহেতু ছোট অথবা সমান এটার যেকোনো একটা হলেই সেটি ট্রু হবে। এখানে যেহেতু ছোট সেটা ট্রু হবে এবং ট্রু হওয়ার অর্থ হলো এই প্রিন্টএফ ফাংশনটি একবার কার্যকর হবে। এবং স্ক্রিনে স্ক্রিনে দেখা যাবে ফিজিক্স প্লাস আইসিটি একবার দেখা যাবে। একবার প্রিন্টএফ ফাংশনটি কার্যকর করেই এই i++ এর কারণে i এর ভ্যালু 1 থেকে বৃদ্ধি পেয়ে 2 হবে। i এর মান, i চলকের মান 1 থেকে বৃদ্ধি পেয়ে 2 হবে এবং ফার্স্ট স্টেপের কাজ শেষ হয়ে যাবে। এরপর দ্বিতীয় স্টেপে যখন যাবে তখন i এর মান আবারও 2 থেকে শুরু হবে। 2 i এর মান যদি 2 হয় তাহলে অবশ্যই এখানে কন্ডিশন যেটা আছে সেটা ট্রু। কন্ডিশন ট্রু হলে কন্ডিশন ট্রু হওয়ার অর্থ হলো যে সেটি এই প্রিন্টএফ ফাংশনকে আরেকবার রান করাবে এবং আউটপুটে ফিজিক্স প্লাস আইসিটি লেখাটি আরেকবার দেখা যাবে। এবং i++ এর কারণে 2 থেকে বেড়ে 3 হবে i এর ভ্যালু। বৃদ্ধি পেয়ে ধাপে এই স্টেপটি শেষ হবে। এর পরের স্টেপে i এর মান 3 থেকে শুরু হবে এবং তখনও কন্ডিশন ট্রু কারণ 3 তো 10 এর চেয়ে ছোট। সে কারণে কন্ডিশন ট্রু হওয়ার ফলে এই প্রিন্টএফ ফাংশনটিকে আরেকবার কার্যকর হবে এবং আউটপুটে ফিজিক্স প্লাস আইসিটি লেখাটি আরেকবার দেখা যাবে। তো এইভাবে i এর মান এক এক করে বাড়তে থাকবে। বেড়ে 4 হবে। 4 হলে কন্ডিশন ট্রু, ফলে ফিজিক্স প্লাস আইসিটি লেখাটি আরেকবার দেখা যাবে। এভাবে চলতে থাকবে। i এর মান বেড়ে 5 হবে। 5 হলেও সেটাও ট্রু, ফলে আউটপুটে ফিজিক্স প্লাস আইসিটি আরেকবার দেখা যাবে। এরপরে স্বাভাবিকভাবেই 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে এবং 10 হবে। তো i এর ভ্যালু যখন 10 হবে তখন তখনও কন্ডিশন ট্রু এবং ফিজিক্স প্লাস আইসিটি শেষবারের জন্য প্রদর্শিত হবে। এর পরের স্টেপটা আসলে ইম্পর্টেন্ট। i এর ভ্যালু যখন 11 হবে অর্থাৎ i এর ভ্যালু এখানে যখন বেড়ে 11 হবে, 11 হবে, তখন কন্ডিশনটি ফলস হবে। আর কন্ডিশনটি ফলস হলে আমরা জানি যে ফর লুপের কার্যক্রম শেষ হবে এবং কম্পাইলার এই লুপ থেকে বের হয়ে এর পরবর্তী অংশে চলে যাবে। অর্থাৎ লুপের কার্যক্রম শেষ হয়ে যাবে। এইভাবে আসলে কম্পাইলার ফর লুপকে ইন্টারপ্রিট করে থাকে। তো জীবনে একবারের জন্য হলেও ব্যাখ্যাটি এইভাবে শেখা দরকার। কম্পিউটার আমরা যদিও এটাকে অনেকক্ষণ সময় ধরে ব্যাখ্যা করলাম, কিন্তু কম্পিউটার এত সময় নিবে না। অল্প সময়ের মধ্যেই এটি আসলে শেষ করে ফেলবে। মিলি সেকেন্ডের মধ্যেই বা মাইক্রো সেকেন্ডের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে। তো সেই জন্য একবার হলেও ব্যাখ্যাটা আসলে জানা দরকার। এবার আমরা পরে আরেকটা কোয়েশ্চেন এখানে আছে, নিচের ফর লুপের আউটপুট কি হবে ব্যাখ্যা করো। এখানে ফর লুপ প্রায় আগের মতোই, কিন্তু প্রিন্টএফ ফাংশনটি শুধুমাত্র এখানে ডাবল কোটেশনের ভিতরে আগে যেমন ফিজিক্স প্লাস আইসিটি ছিল তার পরিবর্তে আসলে এখানে লেখা হয়েছে %d। তা ইতিপূর্বে যারা আউটপুট ফাংশনের লেকচারটি দেখেছো তারা জানো যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে যা থাকে আউটপুটে তাই দেখা যায়, কিন্তু %d পরিবর্তে একটি সংখ্যা যায়। কি যাবে, %d এর পরিবর্তে কত যাবে সেটা নির্ভর করে এই ডাবল কোটেশনের পরে যে চলকটি থাকে তার ভ্যালুর উপর।
অর্থাৎ আয়ের মান এখানে প্রদর্শিত হবে। আয়ের মান যদি 5 হয় আউটপুটে 5 হবে, আয়ের মান 6 হলে আউটপুটে 6 হবে, 7 হলে 7 হবে। এইভাবে মূলত এই প্রোগ্রামটির মাধ্যমে আয়ের মানটাকে প্রদর্শন করা হচ্ছে। আমরা একটু দেখে নেই যে এটি আসলে আয়ের মানটিকে প্রদর্শন করে কিনা। তো এখানে সেই প্রোগ্রামটিকে ডেপসি কম্পাইলারে লেখা আছে আগে থেকেই। এখানে সেই প্রোগ্রামটি for I equals to 1, I less or equals to 10, I plus plus, printf%d এবং একটি স্কেপ সিকোয়েন্স আছে /tab/t এর মানে হলো যে কম্পাইলার প্রিন্ট করার পরে একটা নির্দিষ্ট দূরত্বে কার্সর সরে যাবে। এটা আউটপুটটা আমরা একবার দেখে নিই। আউটপুটটা দেখলেই বোঝা যাবে যে এটা আসলে আউটপুটটা কেমন। আউটপুটে দেখা যাচ্ছে যে এটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেছে এবং নাম্বারগুলোর মধ্যে একটা গ্যাপ আছে, সার্টেন ডিস্টেন্স আছে। এটা কেন হলো? এটা এই %d এর কারণে, /t এর কারণে হয়েছে। তো এটা কিভাবে কাজ করে সেটা যদি ব্যাখ্যাটা একটু দেখি বা ব্যাখ্যাটা করা যায়, সেটা হলো যে আয়ের ভ্যালু যখন 1, আয়ের মান আমরা আগেই বলেছি যে আই হলো একটি কন্ট্রোল ভেরিয়েবল এবং এটিই আসলে লুপকে কন্ট্রোল করে। কিন্তু কখনো কখনো আমরা এই আয়ের ভ্যালুটাকে আবার ইউজ করতে পারি, যেটি এই প্রোগ্রামে করা হয়েছে। আয়ের ভ্যালু যখন 1, আয়ের মান যখন 1, তখন এই কন্ডিশনটা ট্রু। কেন? কারণ আয়ের মান অর্থাৎ 1, আয়ের মান 1 10 এর চেয়ে ছোট, সুতরাং কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে আউটপুটে 1 দেখা যাবে, কারণ %d আয়ের ভ্যালু হলো 1 দেখা যাবে। এরপর আয়ের ভ্যালু যখন বেড়ে 2 হবে তখন আউটপুটে 2 দেখা যাবে। এভাবে 3 4 5 6 7 8 9 10 আপ টু 10 অর্থাৎ 10 পর্যন্ত দেখা যাবে, যেটা আমরা অলরেডি প্রোগ্রামে দেখেছি এক্সিকিউশন করে। এইভাবেই আসলে ফর লুপ তার কার্যক্রমগুলো সম্পন্ন করে। তো ফর লুপ আসলে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় সি প্রোগ্রামিং এ। যারা প্রোগ্রামিং এ খুবই এক্সপার্ট তারা এই ফর লুপেও খুবই এক্সপার্ট হতে হবে এবং ফর লুপের সাহায্যে যে কোনো জটিল সমস্যা সমাধান করা যায়। সেজন্য ফর লুপটা প্র্যাকটিস করা দরকার বারবার। তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখব। যেমন আমরা যদি 1 থেকে n পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে চাই, 1 থেকে n পর্যন্ত সংখ্যা, অর্থাৎ n এর ভ্যালু কত হবে আমি জানি না, সেটা ইউজারের উপর ডিপেন্ড করবে। ইউজার যদি 100 দেয় তাহলে 100 পর্যন্ত প্রিন্ট করবে, যদি 200 দেয় 200 পর্যন্ত প্রিন্ট করবে। তো স্বাভাবিকভাবেই এখানে 10 এর পরিবর্তে n হবে এবং সেই n এর ভ্যালুটা কিবোর্ড থেকে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই কারণে আমরা প্রথমেই একটা প্রিন্টএফ ফাংশন ইউজ করে থাকি। প্রিন্টএফ ফাংশন হলো এখানে একটি ইউজারের জন্য একটি নির্দেশনা এবং এটি দেখেই আসলে ইউজার বুঝতে পারবে যে তাকে একটি নাম্বার ইনপুট দেওয়ার জন্য বলা হচ্ছে। যখনই সে নাম্বারটা ইনপুট দিবে, ইনপুট দেওয়ার সাথে সাথে সেই নাম্বারটিকে আমরা ইনপুটে কোনো একটা ভ্যারিয়েবলের আন্ডারে সেভ করে নেব। আমরা জানি যে কোনো ইনপুট নাম্বারকে সেভ করতে হলে চলক ইউজ করতে হয় এবং স্ক্যানএফ ফাংশনটি ইউজ করতে হয়। স্ক্যানএফ এর ভিতরে %d দিতে হয়, কারণ একটা ইন্টিজার টাইপের ডাটা আমরা ইনপুট নিচ্ছি, সেই কারণে %d। কোন ধরনের ডাটার জন্য কি ধরনের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয় সেটি ইনপুট ফাংশন সম্পর্কিত একটা ক্লাস লেকচার আছে, সেটা দেখলেই বুঝতে পারবে। এবং অবশ্যই এখানে একটি AND ইউজ করতে হয়, এটা মেমরি অ্যাড্রেস নির্দেশ করে। তো যখনই ইউজার কোনো নাম্বার ইনপুট দিবে সেটি সে n এর মধ্যে সেভ করবে এবং এখানে ফর লুপের ভিতরে যেহেতু n আছে তার মানে লুপটি n পর্যন্ত চলবে। আমরা যদি এটাকে এক্সিকিউট করি দেখব যে প্রথমেই একটি নাম্বার ইনপুট দেওয়ার কথা বলা হচ্ছে। এটি কেন? কারণ এখানে প্রোগ্রামে সেই লাইনটি আছে প্রিন্টএফ, সেই কারণে এখানে এই প্রিন্টএফ এর কারণে আসলে আউটপুটে এন্টার এনি নাম্বার দেখা যাচ্ছে। তো এবং কার্সর এখানে অপেক্ষা করছে, আমরা দেখতে পাচ্ছি কার্সর এখানে ওয়েট করছে একটি নাম্বারের জন্য। তো আমরা যদি এখানে 100 দিই, 100 দিয়ে এন্টার প্রেস করি, দেখব যে আউটপুটে 100টি সংখ্যা প্রদর্শিত হয়েছে এবং সেটি সিরিয়ালি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 আপ টু 100। যদি
আবার এক্সিকিউট করে আমরা এটা 500 পর্যন্ত সংখ্যা দেখতে চাই, তো 500 দিলেই আউটপুটে 500 পর্যন্ত দেখা যাবে। এটি কেন সম্ভব হলো? কারণ আউটপুটে ফর লুপের ভিতরে n দেয়া আছে, অর্থাৎ লাস্ট i চলকের সর্বোচ্চ সীমা n, যার কারণে সেটি n পর্যন্ত প্রদর্শিত করবে। তো এইভাবেই ফর লুপের সাহায্যে আসলে অনেকগুলো কোডকে